সবুজ কেন ফোন দেয়? দেন আপনি কাট করে দেন। হ্যাঁ সবুজ, ইসলাম, হ্যাঁ সবুজ বল। হ্যাঁ 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 হ্যাঁ। ও ও জাহাঙ্গীর, আমাদের জাহাঙ্গীর না? ওকে ওকে ওকে। আর এই আরেকটা হেল্প করতে পারো, ওই যে আমাদের আমাদের মেডিকেলের যে জুনিয়র PK4 এর নিশা, ও একটা ডিউটি করছে বুঝছিস, একটা নাইট। ওকে ওকে ঠিক আছে। ও ও ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বলতেছি দাঁড়া। ওকে ওকে। হ্যাঁ দেন, শুরু করে দেন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি ডাক্তার জহুরুল ইসলাম জসিম। আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, আমরা ক্লাসটি এখনই শুরু করে দিচ্ছি। একটু জ্যামের কারণে লেট হয়ে গেছিল, আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, আমরা এখনই ক্লাসটি শুরু করে দিচ্ছি। এক সেকেন্ড এক সেকেন্ড। তাড়াতাড়ি জয়েন করুন সবাই, আমরা শুরু করে দিচ্ছি এখনই। আমরা শুরু করে দিচ্ছি, আপনার তাড়াতাড়ি, আমরা এখনই শুরু করে দিচ্ছি। আজকের টপিক হচ্ছে আমাদের দুইটা দুইটা টপিক। একটা হচ্ছে আপনাদের শ্বসনতন্ত্র এবং আরেকটা হচ্ছে রেচনতন্ত্র। হ্যাঁ, আপনারা মোটামুটি চলে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন কিনা? আপনারা ভালো আছেন কিনা? তাড়াতাড়ি জয়েন করুন, আমরা ক্লাসটি এখন শুরু করে দিচ্ছি। দেখেন, আজকে আপনাদের দুইটা টপিকের ভিতরে প্রথম টপিক হচ্ছে আমরা রেচনতন্ত্র পড়াবো। রেচনতন্ত্র এবং শ্বসনতন্ত্র দুইটা ছোট ছোট টপিক। রেচনতন্ত্র এবং শ্বসনতন্ত্র দুইটা ছোট ছোট টপিক, টপিক দুইটা আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা রেচনতন্ত্র নিয়ে আলোচনা করি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কালো রঙের ইটা, নাকি সাদা দেব? সাদা মনে হয় স্পষ্ট বেশি, একটু সাদা কালার দিয়েই আমরা ট্রাই করি। দেখেন, আমরা রেচনতন্ত্রকে যদি বলতে চাই, ফার্স্টে যেটা বলতে হবে, রেচনতন্ত্রের দুই পাশে দুইটা বৃক্ক আছে। আমার দুই পাশে দুইটা বৃক্ক আছে। আমার দুই পাশে দুইটা বৃক্ক আছে রেচনতন্ত্রের মধ্যে। দেখেন, আমি দুইটা বৃক্ক আঁকলাম। একটা বৃক্ক একটু বাম পাশের বৃক্ষটা একটু বড় থাকে। আমরা দুই পাশে দুইটা বৃক্ক আঁকলাম। এই বৃক্ক দুইটা দুইটা নালীর মাধ্যমে আমার ইউরেটারের সাথে যুক্ত থাকে। দেখেন, এই বৃক্ক দুইটা হচ্ছে আমাদের দুইটা নালীর মাধ্যমে ইউরেটারের সাথে
এভাবে গিয়ে যুক্ত হয়। দেখেন এই যে দুইটা নালী, এই নালী দুইটার নাম হচ্ছে ইউরেটর। এই ইউরেটর যে নালী দুইটা, এই নালী দুইটা পরবর্তীতে একটা ব্লাডার তৈরি করে, অর্থাৎ যেটাকে আমরা মূত্রথলি বলি। এই ব্লাডার তৈরি করে, এই দেখেন আমি ব্লাডারটা এঁকে দিলাম। এই আমাদের নিচে একটা ব্লাডার থাকে, এই বড় একটা ব্লাডার থাকে। আমার ছবিটা একটু বড় হয়ে গেছে, আমি এখান থেকে একটু মুছে দিয়ে ছোট করে এঁকে দেই। বৃক্কটা আসলে একটু বড় এঁকে ফেলছি, যার জন্য হিসাবে গরমিল হয়ে গেছে। দেখেন এই যে নিচে আমাদের একটা মূত্রথলি থাকে, এই মূত্রথলির ভিতরে কাজ হচ্ছে কি মূত্র জমা রাখা। আমাদের বৃক্কের আকারটা একটু ছোট হবে, কিন্তু আকারটা একটু বড় হয়ে গেছে, আপনারা দেখে নিন। মেনলি আমাদের দুই পাশে দুইটা বৃক্ক থাকে, এই বৃক্ক দুইটা হচ্ছে একটা মূত্রথলির সাথে এভাবে কানেক্টেড থাকে। এখন যখন এই বৃক্কগুলো মূত্র তৈরি করে, সেই মূত্রগুলো পরবর্তীতে আমি যদি এটা লাল রং দিয়ে দেখাই, এই যে মূত্রগুলো এই বৃক্ক থেকে পরবর্তীতে দেখেন, এই মূত্রগুলো পরবর্তীতে এই যে ইউরেটর হয়ে আমার মূত্রথলির মধ্যে চলে আসে। এখন বৃক্কের মধ্যে আমাদের এই যে দুইটা বৃক্কের পর এটার নাম হচ্ছে ইউরেটর, তারপর হচ্ছে আমাদের মূত্রথলি, এটার নাম হচ্ছে মূত্রথলি, এটাকে আমরা ইংলিশে ব্লাডার বলি। আর মূত্রথলির পর এখান থেকে মূত্র ত্যাগের জন্য ছোট্ট যে নালী বের হয়, তার নাম হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। অর্থাৎ আমরা দুই পাশে পাইলাম দুইটা বৃক্ক, দুই পাশে দুইটা বৃক্ক পাওয়া গেল, ডান বৃক্ক বাম বৃক্ক। তারপরে পাইলাম দুই পাশে দুইটা ইউরেটর, তারপরে হচ্ছে একটা মূত্রথলিকে কিন্তু আমরা ইংলিশে ব্লাডার বলি, এই যে ব্লাডার আর মূত্রনালী বা ইউরেথ্রা, এই টোটাল জিনিসটিকে একত্রে বলা হয় রেচনতন্ত্র। অর্থাৎ আমাদের দুইটা বৃক্ক, দুইটা ইউরেটর, একটা মূত্রথলি এবং একটা মূত্রনালী, এই সবগুলোকে একত্রে বলা হয় আমাদের রেচনতন্ত্র। রেচনতন্ত্র মানে কি দেখেন, আমরা যে রক্তের ভিতরে যে আমাদের যে শরীরে যে বজ্র পদার্থগুলো উৎপন্ন হয়, সেই বজ্র পদার্থগুলো আমাদের শরীর থেকে কয়েকভাবে বের হয়ে যায়। একটা হচ্ছে মূত্রের মাধ্যমে, যেটা হচ্ছে বৃক্কের মাধ্যমে এই কাজটা হয়। আরেকটা হচ্ছে আমাদের মল ত্যাগের মাধ্যমে, যেটা পরিপাকের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে, যেটা স্কিনের সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যেটা আমাদের শ্বসন তন্ত্রের মাধ্যমে হয়। আমাদের শরীর থেকে অনেকভাবে বজ্র নিষ্কাশন হয়। এর মধ্যে 80% বজ্র নিষ্কাশন আমাদের এই রেচন তন্ত্রের মাধ্যমে হয়। অর্থাৎ এই যে মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে 80% বজ্র পদার্থ এই মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। আর রেচন মানে কি, এই যে বজ্র পদার্থ ছাকন করা বা নিষ্কাশন করে বের করে দেয়া, এটা কি বলা হয় রেচন। আর এই রেচনে যে অংশগ্রহণ করে তাদেরকে আমরা একত্রে বলতেছি রেচন তন্ত্র। এখন পরীক্ষায় আসে রেচন তন্ত্রের অংশ কারা কারা। এই যে দুই পাশে দুইটা বৃক্ক, দুই পাশে দুইটা ইউরেটর, একটা মূত্রথলি, একটা মূত্রনালী, এদেরকে মিলে বলা হয় রেচন তন্ত্র। এর বাইরে গিয়া এই যে ইউরেটরের জায়গায় আমি দিয়ে দিলাম ইউটেরাস কিন্তু স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। আর ইউরেটর হচ্ছে কি আমাদের এই যে মূত্রথলি এবং কিডনির মধ্যে যে কানেকশন যে নালী, এর নাম হচ্ছে ইউরেটর। এখন পরীক্ষায় কিন্তু একটু বানান ভুল হয়ে যেতে পারে, আপনি অপশন ইউরেটর না দেখে ইউরেথ্রায় টিক দিয়ে দিলেন বা ইউটেরাসে টিক দিয়ে দিলেন। এই জন্য একটু দেখে নিবেন যে আসলে ঠিক আছে কিনা, আপনি যেটা টিক দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা। এবার আমাদের এই যে বৃক্ক যে আমরা আঁকলাম, এই বৃক্কের ভিতরে আবার দুইটা অঞ্চল আছে। দেখেন এই যে বাইরের দিকের অংশ এটাকে বলা হয় কর্টেক্স, আর এই যে ভেতরের দিকের অংশগুলা মানে ভিতরের দিকের অংশ এটাকে বলে মেডুলা। অর্থাৎ বৃক্কের বাইরের দিকের অংশটাকে আমরা বলতেছি কর্টেক্স, আর ভিতরের দিকের অংশটাকে বলতেছি মেডুলা। এই মেডুলা অঞ্চলে আমাদের কতগুলো এরকম পিরামিডের মতো থাকে। দেখেন এই মেডুলা অঞ্চলে কতগুলো এরকম পিরামিডের মতো থাকে, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এই যে পিরামিড গুলো, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এই পিরামিডের ভিতরে
আমাদের নেফ্রন গুলো এমন ভাবে থাকে যে কর্টেক্স এবং মেডুলা দুই অঞ্চল জুড়েই থাকে। ধরেন আমি এখানে কিছু নেফ্রন আঁকলাম, এই নেফ্রন গুলো এমন ভাবে অবস্থান করে এরা মেডুলার মধ্যেও থাকে, এরা কর্টেক্সের মধ্যেও থাকে, অর্থাৎ মেডুলা এবং কর্টেক্স দুইটা অঞ্চল জুড়েই নেফ্রন গুলো অবস্থান করে। এই যে নেফ্রন গুলোর কাজ হচ্ছে মূত্র তৈরি করা, এই নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। এই নেফ্রন গুলো যে মূত্র তৈরি করবে, সেই মূত্রগুলো পরবর্তীতে এই যে রেনাল পিরামিড হয়ে এইখানে এই যে ফাঁকা জায়গাটা আমি লাল রং দিয়ে দেখাই, এই যে ফাঁকা জায়গাটা এইখানে এসে মূত্রগুলো জমা থাকবে। অর্থাৎ আমাদের এই যে নেফ্রন গুলো যে মূত্র তৈরি করলো, সেই মূত্রগুলো রেনাল পিরামিড হয়ে পরবর্তীতে এই ফাঁকা জায়গাটায় চলে যাবে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেলভিস। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেলভিস বা রেনাল পেলভিস। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বৃক্কের ভিতরে অনেকগুলো নেফ্রন থাকে, নেফ্রন গুলো কর্টেক্স এবং মেডুলা দুই অঞ্চল জুড়েই থাকে, এবং এই নেফ্রন গুলো যে মূত্র তৈরি করে, সেই মূত্রগুলো পরবর্তীতে এই যে রেনাল পেলভিস এই এলাকায় চলে আসে। এই এলাকায় যখন মূত্র চলে আসবে, তখন সেই মূত্রগুলো পরবর্তীতে ইউরেটর হয়ে আমাদের এই মূত্রথলিতে এসে জমা হবে। এই হচ্ছে আমাদের রেচনতন্ত্রের প্রধান কাজ। এই মূত্রের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যত বজ্র পদার্থ আছে, সেই বজ্র পদার্থ নিষ্কাশন করে দিবে। রেচনতন্ত্রের মেইন কাজই হচ্ছে মূত্র তৈরি করা, এবং মূত্র তৈরির মাধ্যমে শরীর থেকে বজ্র পদার্থ নিষ্কাশন করা। এখন পরীক্ষায় এখান থেকে কিছু কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে? যেমন এই যে বৃক্কের একক কি, এই যে বৃক্কের একক কি? আমি যে একটু আগে বললাম যে নেফ্রন, নেফ্রন হচ্ছে বৃক্কের একক। এই যে নেফ্রন, এই নেফ্রন হচ্ছে মেইনলি মূত্র তৈরি করে, এবং এই নেফ্রনই হচ্ছে বৃক্কের একক। এখন একটা বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। একটা বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। অনেক বইতে এটাকে 1 মিলিয়নও বলা হয়। দেখেন 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে কিন্তু 10 লক্ষ। তো এই জন্য 10 থেকে 12 লক্ষ, অনেক বইতে 1 মিলিয়ন নেফ্রনও বলা আছে। অর্থাৎ অপশনে যদি লক্ষ না থাকে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম করে অপশন দেওয়া থাকে, তাহলে আপনি যেটা অ্যান্সার দিবেন 1 মিলিয়ন। এখন যদি আপনার বইতে পরীক্ষায় আসে যে মানব দেহে কয়টি নেফ্রন থাকে, একটা বৃক্কে নেফ্রন থাকে 1 মিলিয়ন বা 10 থেকে 12 লক্ষ, তাহলে মানুষের দেহে 2টা বৃক্ক আছে, তাহলে মানব দেহে নেফ্রন আছে কত? 10 থেকে 12 লক্ষ ইন্টু 2 মানে 20 থেকে 24 লক্ষ। আর যদি মিলিয়নে হিসাব করি তাহলে 2 মিলিয়ন। অর্থাৎ আপনার পরীক্ষায় যদি আসে একটা বৃক্কে নেফ্রন কয়টি, আবার যদি আসে 2টি বৃক্কে বা মানব দেহে নেফ্রন কয়টি, এইটা একটু ভালো করে দেখে অ্যান্সার করবেন। তারপরে এই যে আমাদের মূত্র নালী আমরা আঁকলাম, যেটাকে আমরা ইউরেথ্রা বলতেছি, এই যে নিচের দিকে, এই মূত্রনালীটা পুরুষের ক্ষেত্রে ডিরেক্ট জননাঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করে। দেখেন এই যে মূত্রনালী বা ইউরেথ্রা, এটা পুরুষের ক্ষেত্রে ডিরেক্ট পুরুষ জননাঙ্গের ভিতর থেকে প্রবেশ করে, যার জন্য মেইলের ক্ষেত্রে এটার দৈর্ঘ্য বেশি, 18 থেকে 19 সেন্টিমিটার। কিন্তু ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা ডিরেক্ট ওপেনিং হয়, ভ্যাজাইনার একটু উপরের দিকে ডিরেক্ট ওপেনিং হয়, অর্থাৎ অ্যানাল ক্যানালের ওপেনিং, তার উপরে ভ্যাজাইনাল ওপেনিং, তার একটু উপরে ইউরেথ্রাল ওপেনিং, অর্থাৎ ইউরেথ্রা কিন্তু ডিরেক্ট ওপেনিং হয়, যার জন্য ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রাল লেন্থটা ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার। এটা কিন্তু পরীক্ষায় আসে। ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রাল লেন্থ ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর এইটাই পরীক্ষায় আসে যে এই যে লেন্থ কম থাকার কারণে ফিমেলের ক্ষেত্রে কিছু সমস্যা হয়, তার মধ্যে একটা হচ্ছে ইউটিআই। পরীক্ষায় আসে ইউটিআই কিসের রোগ? ইউটিআই হচ্ছে রেচনতন্ত্রের একটা রোগ। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অর্থাৎ এই যে রেচনতন্ত্রের কোথাও যদি ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা বলি ইউটিআই। এখন মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রাল লেন্থ ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার,
যার জন্য ইউরিনেশনের সময় বা মূত্র ত্যাগ করার সময় এখানে আশেপাশে ইনফেকশন হইতে পারে। এখন আমরা জানি ইউটিআই মোস্ট কমনলি হয় কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে? ইকোলাই। ইকোলাই কিন্তু কমনলি প্রত্যেকের মধ্যে শৈলী আছে, কিন্তু এই ইকোলাই থাকবে ধরেন ব্লাডারের মধ্যে, ইকোলাই থাকবে অন্য জায়গায়, কিন্তু যখন এই ইউরেথ্রার ওপেনিং দিয়া মূত্রত্যাগের সময় আশেপাশে এই ইকোলাই ছড়াইয়ে যায় তখন এই ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। যেহেতু ফিমেলের লেন্থটা ছোট ইউরেথ্রার, এই জন্য ফিমেলের ক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্সটা একটু বেশি। পরীক্ষায় আসে কাদের ইউটিআই বেশি হয়, তখন অ্যান্সার হচ্ছে ফিমেল। আর যদি বলে কোন ফিমেল, নর্মালি ইয়ং ফিমেলের ক্ষেত্রে ইউটিআইটা একটু বেশি হয়। ইউটিআই ফিমেলের ক্ষেত্রে বেশি হওয়ার আরেকটা কারণ আছে, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে এই যে আমাদের ব্লাডার বা মূত্রথলি, এই ব্লাডার বা মূত্রথলি থেকে প্রায় 720 থেকে 750 ml 750 ml এর মতো মূত্র জমা রাখতে পারে হচ্ছে এই যে মানে ব্লাডার, যেটাকে আমরা মূত্রথলি বলি। এখন নর্মালি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কি, ধরেন দিনে যদি বের হয় বাসা থেকে, আবার বিকেলে বা সন্ধ্যায় যখন বাসায় ফেরত যায়, এমন আছে সারাদিনে একবারও ওয়াশরুমে যায় না। কারণটা কি? বাংলাদেশের যে প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাটে যে কোনো জায়গায় অথবা পাবলিক টয়লেট খুঁজে বের করে মেয়েদের ক্ষেত্রে ওইভাবে যাওয়ার সুযোগটা একটু কম থাকে। পুরুষ যেমন রাস্তাঘাটে যে কোনো জায়গায় প্রস্রাব ত্যাগ করার একটা সুযোগ থাকে, মেয়েদের সেই সুযোগটা নাই, বা ওই রকম পর্যাপ্ত ওয়াশরুম বা ইউরিনেশনের ব্যবস্থা থাকে না, যার জন্য আপনার মেয়েরা দেখা যায় কি প্রস্রাব ধরে রাখার একটা টেন্ডেন্সি থাকে, যার জন্য এই যে ইউরিন রিটেনশনের কারণে ফিমেলের ক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্সটা একটু বেশি থাকে। অর্থাৎ দুইটা কারণ বললাম, একটা বললাম ইউরেথ্রাল লেন্থ ছোট, আর একটা হচ্ছে ইউরিন জমে রাখার অর্থাৎ রিটেনশন করার অথবা ইউরিন জমাই রাখার যে একটা টেন্ডেন্সি, এর জন্য ইয়ং ফিমেলে বা ফিমেলে ইকুলাই হওয়ার চান্সটা একটু বেশি থাকে। মোটামুটি এটা একটু দেখে নেবেন। এখন আমাদের এই ব্লাডারে যখন 280 থেকে 320 ml পর্যন্ত মূত্র জমা হয়, তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জন্মায়। মূত্র ত্যাগের ইচ্ছা জন্মায়, এটা কিন্তু আলাদা কোশ্চেন। সেটা হচ্ছে আপনার যদি মূত্র ত্যাগ করতে হয়, একটা ইচ্ছা দেখবেন যে 280 থেকে 320 ml যখন মূত্র জমা হবে তখনই ইউরিন ত্যাগের একটা ইচ্ছা জন্মায়, কিন্তু তখন আপনি ইউরিন ত্যাগ না করলেও পারবেন। কিন্তু এই ব্লাডার 720 থেকে 750 ml পর্যন্ত মূত্র ধারণ করতে পারে, অর্থাৎ এর বেশি মূত্র আপনি চাইলে এখানে আর রাখতে পারবেন না। তখন যদি আমাদের ব্লাডার যদি ভরে যায়, তাহলে আস্তে আস্তে অটো মূত্র বা প্রস্রাব কিন্তু ফোটায় ফোটায় পড়া শুরু করবে। এইটা কাদের ক্ষেত্রে হয়? অনেকের দেখবেন ইনজুরি হয়, স্পাইনাল কর্ড ইনজুরি বলেন, বা অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে বলেন, অনেক দেখবেন অনেকের ইউটিআই আছে, এরকম অনেকের কি হয় ফোটায় ফোটায় প্রস্রাব করতে থাকে। এটা একটা কারণ হিসেবে হতে পারে, দেখে নিন। এবার আমরা ভিতরে চলে গেলাম, দেখেন এসিটা বন্ধ, তো আমি একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। আপনারা কোনো কিছু না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন। ওকে, মিডওয়াইফারি নার্সিং এর টেকনিক্যাল সাবজেক্ট টপিক কি সেম হবে এক্সামে? মিডওয়াইফারি ক্ষেত্রে একটু আছে, আপনাদের সব টপিক সেম, শুধু আপনাদের গাইনি টপিকটা একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ধরেন আর নর্মাল আপনাদের সিনিয়র স্টাফ নার্সিং এর ক্ষেত্রে 40 মার্কের মধ্যে ধরেন আপনার 10টা আসবে গাইনি নিয়ে, আর বাকি 30টা আসবে ধরেন সবকিছু নিয়ে। আর মিডওয়াইফারির ক্ষেত্রে একটু ভিন্ন, 40টার মধ্যে 20টা থেকে 25টা আসবে আপনার গাইনি রিলেটেড, আর এই যে 15 থেকে 20টা আসবে বাকি টোটাল জিনিস। অর্থাৎ আপনাদের পার্থক্য হচ্ছে এইটুকু, মিডওয়াইফারি ক্ষেত্রে এই যে গাইনিটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, আর নর্মাল সিনিয়র স্টাফ নার্সিং এর ক্ষেত্রে আপনার সকল টপিক যেমন ইম্পর্টেন্ট, গাইনিও ঠিক সেম ভাবে ইম্পর্টেন্ট। মানে গাইনির প্রতি যে স্পেশাল গুরুত্ব দেওয়ার কিছু নাই,
কিন্তু মিডওয়াইফারি ক্ষেত্রে গাইনির প্রতি তাদের স্পেশাল গুরুত্ব দিতেই হবে, কারণ কি গাইনি থেকে তাদের বেশি কোশ্চেন আসবে। দেখেন এবার আমরা হ্যাঁ মিডওয়াইফারি ক্ষেত্রে সেম টপিকই থাকবে। দেখেন এদিকে দেখান, আমি কিন্তু অলরেডি বলছি যে একটা বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ, আর এটাকে আমরা 1 মিলিয়নও বলতে পারি, 1 মিলিয়নও বলতে পারি, 10 থেকে 12 লক্ষ বা 1 মিলিয়ন। এখন যদি আপনাকে বলে দুইটা বৃক্কে কত আছে, 2 দিয়ে গুণ করে দিবেন, 20 থেকে 24 লক্ষ বা 2 মিলিয়ন। বা যদি বলে মানব দেহে কয়টি নেফ্রন আছে, মানব দেহে বৃক্ক আছে 2টা, 2 দিয়ে গুণ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের এই যে রেচনতন্ত্রের ক্ষেত্রে নেফ্রন থেকে কিছু কোশ্চেন আসে। নেফ্রন থেকে কোশ্চেন করার আগে আমি নেফ্রনের একটু ছবিটা আঁকি। ধরেন আমাদের এই বোর্ডের উপরের দিকে হচ্ছে বৃক্কের কর্টেক্স আর নিচের দিকে হচ্ছে বৃক্কের মেডুলা। এখন নেফ্রনটা কর্টেক্স এবং মেডুলা দুই অঞ্চল জুড়েই থাকে। কিরকম? কর্টেক্সের মধ্যে এই যে আমাদের গ্লোমেরুলাস থাকে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস যেটা আছে বৃক্কের, এই বৃক্কের যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে অনেকগুলো কৈশিক জালিকা থাকে। দেখেন এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ অনিম, হ্যাঁ আমি ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে কোচিং এ ক্লাস নিচ্ছি, তো আমি আধা ঘন্টা পরে তোমাকে ফোন দিচ্ছি, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, বুঝছো? ঠিক। লটারি কি আজকে হবে? ও তাহসিন কি কোনো পলিটিক্যাল কাজ করে এখন? ওকে ঠিক আছে, তাহলে করো, তাহলে তাহসিনের সাথে একটু আবার যোগাযোগ করো লটারির আগে, সমস্যা নেই, আমি দেখতেছি, বুঝছো? আর আমার কথা বইলো, হ্যাঁ নাম্বার লাগবে না, না তাহসিনের আমি ফোন দিতেছি একটু পরে। লটারি হবে কটার দিকে? ওকে ঠিক আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমার। ওকে ওকে দাঁড়া একটু পরে ফোন দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে, পিডিএফ আমি তৈরি করতেছি, পিডিএফ তৈরি করতেছি, আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ নিয়ে আমি কাজ করতেছি। আপনাদের পিডিএফ এর আগে দেওয়া হয় না, আমি সবগুলো লেকচারের পিডিএফ করতেছি। মোটামুটি 5-6টা লেকচার পিডিএফ হয়ে গেছে, আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে। দেখেন এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের ভিতরে আমাদের কতগুলো কৈশিক জালিকা থাকে, পরীক্ষায় আসে। এই গ্লোমেরুলাসের ভিতরে প্রায় 50 থেকে 60টা এরকম কৈশিক জালিকা থাকে। এই কৈশিক জালিকার কাজ হচ্ছে আমাদের যখন রক্ত বৃক্কের ভিতরে যায়, এই নেফ্রনের ভিতরে যায়, এই যে কতগুলো কৈশিক জালিকা আছে, এখানে প্রায় বলা আছে বইতে 50 থেকে 60টি কৈশিক জালিকা থাকে এখানে। এই যে 50 থেকে 60টি কৈশিক জালিকা থাকে, এরাই মেনলি বৃক্ক থেকে যে বজ্র পদার্থ ছাকনের মাধ্যমে মূত্র তৈরি করে। এখানে এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের বাইরে একটা ক্যাপসুলের মতো থাকে। এই যে দেখেন, এই যে গ্লোমেরুলাসের বাইরের দিকে একটা ক্যাপসুলের মতো থাকে, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এই যে বাইরের দিকে একটা ক্যাপসুল থাকে, এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই যে বোম্যান্স ক্যাপসুলের গায়ে আমার 2টা রক্তনালী থাকে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। এই যে 2টা রক্তনালী আছে দেখেন, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। দেখেন এই যে 2টা রক্তনালী, একটা হচ্ছে অ্যাফারেন্ট, এই যে অ্যাফারেন্ট। অ্যাফারেন্টের কাজ কি? অ্যাফারেন্টের কাজ হচ্ছে রক্ত এই পথ দিয়ে আমাদের নেফ্রনে প্রবেশ করবে, আর রক্ত যখন নেফ্রনে প্রবেশ করলো তখন এই যে ভিতরে আমাদের কৈশিক জালিকা আছে, এই কৈশিক জালিকা আসার পর এই যে রক্ত থেকে যে বজ্র পদার্থগুলো আছে, এই গ্লোমেরুলাস এটাকে ছেকে রাখবে। ছেকে রাখার পর
বাকি যে রক্তগুলো আছে অর্থাৎ ছাকার পরে যে বাকি রক্তগুলো আছে সেইগুলো হচ্ছে আবার এই যে রক্তনালী যেটার নাম হচ্ছে ইফারেন্ট, এই রক্তনালীর মাধ্যমে আবার এটা বেরিয়ে যাবে। এখন এই যে রক্তটা ছাকন করলো বা ছেকে রাখলো, ছেকে রাখার পর এইখানে যতটুকু বজ্র পদার্থ সে ছেকে রাখলো এইটাকে বলা হয় জিএফআর। দেখেন এইটাকে বলা হয় জিএফআর, কারণ কি আমি একটু আগে বলছি এই ভিতরের অঙ্গটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের কাজ কি, এর ভিতরে কতগুলো কৈশিক জালিকা আছে, সেই কৈশিক জালিকা ময়লাটাকে ছেকে রাখবে, অর্থাৎ রক্ত থেকে ময়লা ছেকে রাখবে। এই যে ছেকে রাখলো, এই ছেকে রাখলো এটাকে বলা হয় জিএফআর, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। অর্থাৎ এই যে গ্লোমেরুলাস প্রতি মিনিটে কতটুকু ময়লা ছেকে রাখলো এটাকে বলা হয় জিএফআর। এটার মান হচ্ছে 125 ml পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 125 ml এর মতো বজ্র পদার্থ এই গ্লোমেরুলাস ছেকে রাখলো। এখন আনুমানিক বলতে পারি আমাদের রক্ত প্রতি মিনিটে সমস্ত জায়গায় সমস্ত শরীর ঘুরে আবার আমাদের শরীরে ব্যাক করে, হৃৎপিণ্ডে ব্যাক করে। এখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যখন রক্ত যায়, বৃক্ক প্রায় 1200 ml এর মতো রক্ত পায় প্রতি মিনিটে। প্রতি মিনিটে বৃক্ক প্রায় 1200 ml এর মতো রক্ত পায়। এই 1200 ml এর মতো রক্ত যখন আমাদের গ্লোমেরুলাসে প্রবেশ করে, এই গ্লোমেরুলাসের ভিতর যে কৈশিক জালিকা গুলো আছে প্রতি মিনিটে 125 ml এর মতো বজ্র পদার্থ, মূত্র সহ বজ্র পদার্থ ছাকন করে রেখে দেয়। আর বাকি যে রক্ত, বাকি রক্তটুকু আবার ইফারেন্টের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিল। এবার এই যে 125 ml প্রতি মিনিটে তৈরি হইলো, এটা গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুল হয়ে এরপরে নিচের দিকে নামবে। নিচের দিকে যে নামে এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, বাংলায় বললে প্রক্সিমাল পেঁচানো নালিকা। এরপর এখানে এইরকম একটা ইউ আকৃতির প্যাচের আকৃতির লুপ তৈরি করে, এটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। আমি সংক্ষেপে এইচ দিয়ে দিলাম, লুপ অফ হেনলি মানে হেনলির লুপ। পরীক্ষা আসে এটা কি আকৃতির, এটা ইউ আকৃতির, পরীক্ষা কিন্তু আসে হেনলির লুপটা কি আকৃতির, এটা হচ্ছে ইউ আকৃতির। এই যে লুপ অফ হেনলি, পরবর্তীতে এখান থেকে একটা পেঁচানো নালিকা বের হয় যার নাম হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এই দূরবর্তী পেঁচানো নালিকা গিয়ে পরবর্তীতে একটা লম্বা নালীর সাথে যুক্ত হয়, এই নালীর নাম হচ্ছে সংগ্রাহক নালিকা। এই নালীটার নাম হচ্ছে সংগ্রাহক নালিকা, অথবা ইংলিশে বললে কালেক্টিং টিউবুল বা কালেক্টিং টিউবুল। অর্থাৎ আমি টোটাল নেফ্রনকে আবার যদি বলি, এই যে গ্লোমেরুলাস, এর বাইরে আছে বোম্যান্স ক্যাপসুল, তারপরে হচ্ছে নিচে প্রক্সিমাল পেঁচানো নালিকা, তারপরে লুপ অফ হেনলি, তারপর হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা বা যেটাকে ইংলিশে বললে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এবং সংগ্রাহক নালিকা যেটাকে ইংলিশে বললে কালেক্টিং টিউবুল। এখন 1200 ml রক্ত প্রতি মিনিটে বৃক্কে আসে, এই বৃক্ক থেকে নেফ্রনে যায়। নেফ্রনের ভিতরে এই যে গ্লোমেরুলাসের ভিতরে 50 থেকে 60টা কৈশিক জালিকা আছে, এরা প্রতি মিনিটে 125 ml জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে ফিল্ট্রেট মানে বজ্র পদার্থ সে ছেকে রাখবে। এই যে 125 ml যে ছেকে রাখলো, এইটা পরবর্তীতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যাবে, এরপর লুপ অফ হেনলিতে যাবে, এরপর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে, সেখান থেকে কালেক্টিং টিউবুলে যাবে, সেখান থেকে আলটিমেটলি ইউরিনটা পরবর্তীতে, এই ইউরিনটা পরবর্তীতে কই যাবে, আমাদের ইউরেটার হয়ে পরবর্তীতে মূত্রথলিতে চলে যাবে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এই যে এক মিনিটে যে প্রায় 125 ml যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আসতেছে, এই প্রতি এক মিনিটে আলটিমেটলি ইউরিন তৈরি হয়েছে মাত্র 1 ml। খেয়াল করেন, প্রতি 1 মিনিটে মাত্র ইউরিন তৈরি হয়েছে 1 ml।
এই 1 ml ইউরিন তৈরি হইলো, আর বাকি যে 124 ml বাকি থাকে কত 124 ml, সেই 124 ml কিছুটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে শোষণ হবে, কিছুটা লুপ অফ হেনলি থেকে শোষিত হবে, কিছুটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে শোষিত হবে, কিছুটা কালেক্টিং টিউবুল থেকে শোষিত হয়ে আবার রক্তে চলে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রতি 1 মিনিটে 125 ml জিএফআর তৈরি হইলো, সেখান থেকে মাত্র 1 ml মূত্র হিসেবে বের হইলো, আর বাকি যে 124 ml এই যে জিএফআর এর যে ম্যাক্সিমাম অংশটা, এইটা আলটিমেটলি কই চলে যাবে, এইটা আলটিমেটলি আবার ব্লাডে চলে যাবে। এখন আপনি বলতে পারেন এই যে ব্লাডে এটা কিভাবে যাবে? ব্লাডে এটা যাবে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে কিছু পানি শোষিত হবে, কিছু হাইড্রোজেন শোষিত হবে, কিছু পটাশিয়াম শোষিত হবে, কিছু গ্লুকোজ শোষিত হবে। ঠিক সেম ভাবে এই যে লুপ অফ হেনলি, এখান থেকে কিছু পানি শোষিত হবে, কিছু সোডিয়াম শোষিত হবে, কিছু গ্লুকোজ শোষিত হবে। আবার এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখান থেকে কিছু পানি শোষিত হবে, কিছু সোডিয়াম শোষিত হবে। এরকম সব জায়গায় শোষিত হতে হতে আলটিমেটলি 1 মিনিটে মূত্র তৈরি হবে 1 ml। অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে ইউরিন প্রোডাকশনের রেট কত? 1 ml পার মিনিট। আর জিএফআর কত? 125 ml পার মিনিট। অনেক বইতে এই জিএফআর 90 থেকে 120 ও দেয়া আছে, 90 থেকে 120 ml পার মিনিট এভাবেও দেয়া আছে, কিন্তু একুরেট হিসাবে যদি একটা এক্সাক্ট মান বলে তাহলে সেটা হচ্ছে 125 ml পার মিনিট। এখন আপনাদের পরীক্ষায় কি আসে? এখান থেকে পরীক্ষায় আসে জিএফআর এর মান কত, পরীক্ষায় আসে এই যে লুপ অফ হেনলি দেখতে কি রকম, পরীক্ষায় আসে গ্লোমেরুলাসের ভিতরে কতগুলা কৈশিক জালিকা আসে, পরীক্ষায় আসে আবার এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে কি শোষিত হয়, লুপ অফ হেনলি থেকে কি শোষিত হয়, তারপর হচ্ছে আপনার ডিস্টাল থেকে কি শোষিত হয়। এরকম করে কিন্তু আমাদের পরীক্ষা আসে। তা আপনাদের টোটাল নেফ্রনটা আমি একটু দেখাই দিলাম, এবার বাকিটা আপনারা বই থেকে পড়ে নিন। এবার দেখেন আমাদের এই যে নেফ্রন বললাম, নেফ্রন বলেন বা বৃক্কের যে কাজ বলেন, এদের প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা। এখন মূত্র তৈরি করার বিক্রিয়া এগুলো আপনাদের লাগে না, এগুলো দরকার নাই। এখন মেইনলি পরীক্ষায় যেটা আসবে যে এই যে রেচনতন্ত্র, রেচনতন্ত্র যে মূত্র তৈরি করে, মূত্রের পরিমাণটা কত? দৈনিক অ্যাভারেজ 1.5 লিটার ইউরিন প্রোডাকশন হয়, অ্যাভারেজ 1.5 লিটার। এটা অনেক বইতে 1000 থেকে 1500 ml এরকমও দেয়া আছে। আবার অনেক বইতে এটাকে আবার দেখেন 800 থেকে 2400 ml এরকমও বলা আছে। অনেক বইতে আবার 600 থেকে 2400 ml এরকমও দেয়া আছে। অর্থাৎ এভারেজ আপনি যেটা ধরে রাখবেন যে মূত্রের পরিমাণ হচ্ছে দৈনিক এভারেজ 1.5 লিটার, বাকি সবগুলাই এর মধ্যেই পড়ছে। দেখেন এই যে 800 থেকে 2400, 600 থেকে 2400, 1000 থেকে 1500, মোটামুটি সবগুলাই পরীক্ষা অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে, ওইটাই কারেক্ট। তা আপনি এটা সবগুলাই দেখে নেন। এখন দেখে নিবেন, আপনার জন্য পড়া একটু সহজ আছে। কিরকম? যদি আমাদের মূত্রের পরিমাণ কম হয়, কতটুকুর কম হয়? যদি 500 ml এর থেকে মূত্রের পরিমাণ কম হয়, তাহলে এটাকে আমরা বলি অলিগোইউরিয়া। অর্থাৎ মূত্রের পরিমাণ 500 থেকে বেশি হইতে হবে, তাহলে ওই হিসাবে 600 থেকে 2400, 800 থেকে 2400 এটাও কিন্তু কারেক্ট। আবার যদি মূত্রের পরিমাণ দৈনিক 3000 ml এর বেশি হয়, তাহলে সেটাকে বলা হয়, দেখেন, পলিইউরিয়া। মূত্রের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় পলিইউরিয়া, 3000 ml এর বেশি। তাহলে 500 থেকে বেশি নরমাল, 3000 থেকে কম নরমাল। ওই হিসাবে 800 থেকে 2400 এটাও কারেক্ট, 600 থেকে 2400 এটাও কারেক্ট,
1000 থেকে 1500 এটাও কারেক্ট, 1.5 লিটার এটাও কারেক্ট, সবই কারেক্ট, কিন্তু অপশনে সব থাকার কোনো সুযোগ নাই, একটু দেখে নেবেন। আবার মূত্র যদি একেবারে উৎপন্ন না হয়, মূত্র উৎপন্ন হইল না, তাহলে সেটাকে আমরা বলি অ্যানিউরিয়া, অর্থাৎ মূত্র উৎপন্ন হয় নাই, এটাকে আমরা বলবো অ্যানিউরিয়া। এই যে মূত্র কখন বেশি কখন কম কখন হবে না, এগুলো একটু দেখে নিন। আবার মূত্রের মধ্যে যদি রক্ত যায়, অর্থাৎ ব্লাড ইন ইউরিন, ব্লাড যায় যদি মূত্রের মধ্যে, এই যে, তখন এটাকে আমরা বলবো হেইমাচুরিয়া। অর্থাৎ মূত্রের মধ্যে যদি রক্ত যায় তাহলে আমরা কি বলবো? হেমাচুরিয়া। একটু দেখে নিন। এবার আমাদের এই যে মূত্র থেকে অনেক সময় কিন্তু নকচুরিয়া, এটাও কিন্তু আসে, এই যে নকটালিউরিয়া বা নকচুরিয়া বিভিন্নভাবে উচ্চারণ করে, অর্থাৎ রাতে যদি কেউ ঘুমের ভিতরে প্রস্রাব করে তাহলে কিন্তু নকচুরিয়া বা নকটালিউরিয়া বলা হয়, এটাও একটু দেখে নিন। তারপরে এই যে মূত্রর কথা বললাম, এই মূত্র থেকে অনেক কিছু আসে। কিভাবে আসে? আমাদের শরীরে যে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থগুলো উৎপন্ন হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই যে বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলো মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ মূত্রের মধ্যে এই যে মূত্রের ভিতরে ইউরিয়া পাওয়া যাবে, মূত্রের ভিতরে ইউরিক অ্যাসিড পাওয়া যাবে, ইউরিক অ্যাসিড পাওয়া যাবে, মূত্রের ভিতরে ক্রিয়েটিনিন পাওয়া যাবে, এই যে ক্রিয়েটিনিন পাওয়া যাবে, এগুলা কিন্তু মূত্রে কমনলি পাওয়া যাবে। আর মূত্রের প্রধান উপাদান কি? পানি। মূত্রের প্রধান উপাদান হচ্ছে পানি। অনেক বইতে এটাকে 95%, অনেক বইতে 98%, বিভিন্ন ভাবে বলা আছে, কিন্তু 95.5 থেকে 99.5 এইটা অনেক বইতে বলা আছে। আবার অনেক বইতে ডিরেক্ট 97% পানি এরকমও বলা আছে, একটু দেখে নিন। এই যে ইউরিয়া, মূত্রে 2% মাত্র ইউরিয়া বা ইউরিক অ্যাসিড এগুলো পাওয়া যায়, একটু দেখে নিন। এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড 2% মতো পাওয়া যায়। এই যে ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিনের পরিমাণটা মূত্রে কম পাওয়া যায়, 0.07 টাইপের আশেপাশে। এখন একটা জিনিস খেয়াল করছেন, এই যে এতক্ষণ আমি যা যা বলছি ওইটা সবই অ্যাডাল্টের কথাই বলছি, আমি কোনো নিউনেটের কথা বলি নাই। অ্যাডাল্ট ইউরিন নরমাল আউটপুট কত? এই যে 1.5 লিটার বলেন, 1 থেকে 1.5 লিটার বলেন, বা আপনি 800 থেকে 2400 বলেন, 600 থেকে 2400 বলেন, সবগুলোই কারেক্ট। অ্যাভারেজ 1.5 লিটার বলতে পারেন। ওকে, এবার দেখেন এই যে মূত্র, এই মূত্রের মধ্যে যদি এই জিনিসপত্রগুলো না আসে, অর্থাৎ যদি আমাদের কিডনি কোনো কারণে এই বজ্র পদার্থগুলোকে শরীর থেকে বের করতে না পারে, তাহলে এই জিনিসপত্রগুলো রক্তে বেড়ে যাবে। রক্তে যখন এইগুলো বেড়ে যাবে, তখনই আলটিমেটলি আমরা বুঝতে পারি যে আমাদের বৃক্ক নষ্ট হওয়া শুরু করতেছে, অর্থাৎ বৃক্কের ফাংশন কমে যাচ্ছে। কারণ কি, রক্তেতে এইগুলো বাড়ার কোনো কথা না, কারণ এইগুলো রক্ত থেকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। যদি কিডনি এই কাজটা করতে না পারে, তাহলে কি রক্তের মধ্যে ইউরিয়া বেড়ে যাবে, রক্তের মধ্যে ক্রিয়েটিনিন বেড়ে যাবে, রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর এইগুলো বেড়ে গেলে আমরা বুঝতে পারবো যে কিডনির ফাংশন লস হয়ে যাচ্ছে। আর কিডনির ফাংশন যদি লস হয়ে যায়, তখন আমার কি করতে হবে? কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ডায়ালাইসিস, দেখেন, একটা হচ্ছে ডায়ালাইসিস, এবং এছাড়া এরপরে যেটা অবস্থান আছে সেটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপন বা কিডনি ডায়ালাইসিস, এই দুইটা কাজ হচ্ছে আমরা করতে পারি যদি কিডনি নষ্ট হয়ে যায়। এখন কখন আমি বুঝতে পারবো কিডনিতে কোনো সমস্যা আছে? যদি রক্তে ইউরিয়া বেড়ে যায়, যদি রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়, যদি রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে আমি সমস্যাটা বুঝতে পারবো। নরমালি যে পরীক্ষাটার মাধ্যমে আমরা টেস্ট করি, এটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন, এই ক্রিয়েটিনিন মানে রক্তে ক্রিয়েটিনিন কতটুকু আছে। রক্তে নরমালি ক্রিয়েটিনিন আছে, অনেক বইতে আছে 0.8 থেকে 1.2, অনেক বইতে আছে 0.4 থেকে 1.2। তা আপনি যদি এই নিচেরটা পড়ে নেন, তাহলে কিন্তু উপরেরটা অটোই এর মধ্যে চলে আসে।
আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা যদি নিচেরটা পড়েন তাহলে উপরেরটা কিন্তু অতই এর মধ্যে চলে আসে। ওকে, আপনারা কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, দেখেন এখন এই সিরাম ক্রিয়েটিনের মান অনেক বইতে আছে 0.8 থেকে 1.2, অনেক বইতে আছে 0.4 থেকে 1.2, দুইটাই কিন্তু কারেক্ট। একটা যদি পড়ে রাখেন এই 0.8 কিন্তু 0.4 থেকে 1.2 এর মধ্যেই পড়বে, সুতরাং এটা একটু দেখে নিন। এরপরে আমাদের মূত্র থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক আমাদের পরীক্ষা আসে, সেটা হচ্ছে আমাদের মূত্রের একটা রং আছে। দেখেন এই যে মূত্রের রংটা কি, মূত্রের রং হচ্ছে ক্ষর রং, বা যেটাকে আমরা হালকা হলুদ বলতে পারি। দেখেন ক্ষর রং বা হালকা হলুদ। এখন ক্ষর রং বা হালকা হলুদ যে বলতেছি এটা কেন, কারণ মূত্রের মধ্যে একটা পদার্থ আছে যার নাম হচ্ছে ইউরিক্রোম। এই যে ইউরিক্রোম নামক পদার্থটা থাকার কারণে মূত্রের রং ক্ষর রং বা হালকা হলুদ আসে। মূত্রের পিএইচ অনেক বইতে 4.5 থেকে 8 এরকম বলা আছে, আবার অনেক বইতে 6.2 থেকে 7.4 এরকমও বলা আছে। নরমালি মনে রাখবেন যে মূত্রের পিএইচটা অ্যাসিডিকও হইতে পারে, ক্ষারীয় হইতে পারে। নরমালি যখন আমাদের রক্তে বা আমাদের শরীরে অ্যাসিড বেড়ে যায় তখন মূত্র অ্যাসিডিক হয়ে যায়, যখন ক্ষার বেড়ে যায় তখন মূত্র ক্ষারীয় হয়ে যায়। এভাবে মূত্র অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করতে পারে, এইটা একটু দেখে নিয়েন। তারপরে হচ্ছে আমাদের কমনলি কিছু কোশ্চেন আসে, যেমন রেচনতন্ত্রের কাজ কি, এই যে ময়লা আবর্জনা বা বজ্র পদার্থ শরীর থেকে নিষ্কাশন করা, মূত্র তৈরি করা, অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এছাড়া পানির ভারসাম্য রক্ষা করা, যেটাকে আমরা বলি অসমোরেগুলেশন। দেখেন অসমোরেগুলেশন অর্থাৎ আমাদের যদি বেশি পানি খাই তাহলে বেশি মূত্র তৈরি হবে, আমরা যদি কম পানি খাই কম মূত্র তৈরি হবে। এইটাকেই বলা হয় অসমোরেগুলেশন। আর এই অসমোরেগুলেশন এইটা মেইনলি রেচনতন্ত্র বা কিডনি করে থাকে। দেখেন আজকে আপনাদের টপিক আসলে দুইটা টপিক এক ক্লাসে 1 ঘন্টা শেষ করে একটু কষ্টকর। আমি মোটামুটি সংক্ষেপে রেচনতন্ত্র দেখাই দিলাম। রেচনতন্ত্রের কোনটা কিসের অংশ পরীক্ষা আসে, নেফ্রন থেকে পরীক্ষা আসে, রেচনতন্ত্রের কাজ কি কি পরীক্ষা আসে, মূত্রের মধ্যে কোনটা কতটুকু আছে এইটা পরীক্ষা আসে, আবার ওই যে জিএফআর পরীক্ষা আসে, কৈশিক জালিকা এগুলা পরীক্ষা আসতে পারে। তা আপনারা বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখে নেবেন, বিগত বছরের কোশ্চেন গুলো দেখে তারপর হচ্ছে আমাদের টপিকটা আমাদের লেকচার ফলো করে আপনারা গাইডিয়ানের গাইড আছে, অথবা আপনাদের আমি অলরেডি ইন্টারের একটা বই কালেক্ট করতে বলছি, জুওলজি আজমল স্যারের একটা বই আছে, ওইটা আপনি দেখতে পারেন। এছাড়া আপনাদের যে গাইডিয়ানের যে প্রশ্ন ব্যাংক গুলো আছে সেখান থেকে আপনারা কোশ্চেন কালেক্ট করতে পারেন। এবং আমি আপনাদের জন্য একটি বই লেখা শুরু করছি, দেখবো যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব সম্পূর্ণ টপিক নিয়ে একটা বইটা কমপ্লিট করার। যদি করতে পারি আপনাদের পরীক্ষার আগে আমি জানাবো। এখন আমি পরবর্তী টপিক শুরু করতেছি। দেখেন শ্বসনতন্ত্র। দেখেন শ্বসনতন্ত্র থেকে পরীক্ষায় কিন্তু কিছু কোশ্চেন আসে। দেখেন ফার্স্টে আমি যদি বলি আমাদের একটা ফুসফুস বা দুইটা ফুসফুসে কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। যেমন রেচনতন্ত্রের কিন্তু একক পড়াইছি, রেচনতন্ত্রের একককে নেফ্রন। কিন্তু যদি বলি রেচনতন্ত্রের প্রধান অঙ্গকে, তাহলে কিন্তু আমাকে বলতে হবে বৃক্ক বা কিডনি। ঠিক সেম ভাবে শ্বসনতন্ত্রের যদি আমি অঙ্গ বলি প্রধান অঙ্গ, তাহলে কিন্তু বলতে হবে ফুসফুস। যেমন আমি যদি ধরি এই হচ্ছে আমাদের ট্রাকিয়া। দেখেন আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, এই ট্রাকিয়া বা শ্বাসনালী এর উপরের দিকে আমি অলরেডি আপনাদেরকে অন্য ক্লাসে হয়তো বলছি, এর উপরের দিকে এইখানে একটা ষড়যন্ত্র বা যেটাকে আমরা ল্যারিংস বলি, এই ল্যারিংসটা অবস্থান করে ট্রাকিয়ার জাস্ট উপরে। তারপরে
এই যে এইটাই তো পরবর্তীতে হচ্ছে এই যে আমাদের এই দেখেন এই হচ্ছে আমাদের মুখ, এই হচ্ছে আমাদের মুখের ছিদ্র, এই হচ্ছে আমাদের নাকের ছিদ্র। নাকের ছিদ্র যেমন সামনে আছে, নাকের ছিদ্র আমাদের পিছনেও আছে। তো এই যে নাকের ছিদ্র বা এই যে মুখের ছিদ্র, এই দুইটাই কিন্তু শ্বসন তন্ত্রের অংশ, কারণ কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আসা যাওয়া করবে তো এখান থেকেই। তারপরে এই যে আমাদের টোটাল গলার ভিতরে যে ফাঁকা জায়গা, এইটাকে আমরা বলতেছি গলবিল। গলবিল, গলবিলকে ইংলিশে বলা হয় ফ্যারিংস। এই যে ফ্যারিংস, এটা একই সাথে পরিপাক তন্ত্রেরও অংশ, এটা একই সাথে আমাদের শ্বসন তন্ত্রেরও অংশ। কারণটা কি, খাবার গেলার সময়ও এখান থেকে নামবে, আবার অক্সিজেন কার্বন ডাই অক্সাইডও তো এখান থেকে নিচের দিকে নামবে। এই যে আমি ট্রাকিয়া বললাম, এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া বা যেটাকে আমরা শ্বাসনালী বলতেছি, এই ট্রাকিয়ার উপরের দিকে এই অঙ্গটাকে বলা হয় স্বরযন্ত্র। কি বলা হয়? স্বরযন্ত্র। কেন স্বরযন্ত্র বলে? কারণ এই অংশটার কাজ হচ্ছে সাউন্ড উৎপাদন করা। আমি যদি এখানে হাত দেই দেখবেন কাঁপতেছে, এই অংশটাকে বলা হয় স্বরযন্ত্র। এই স্বরযন্ত্র হচ্ছে টোটাল জিনিসটা স্বরযন্ত্র। আর এই স্বরযন্ত্রের যে অংশটা কাঁপে এর নাম হচ্ছে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড কিন্তু স্বরযন্ত্রেরই একটা অংশ। আর এই স্বরযন্ত্রকে আমরা ইংলিশে বলি ল্যারিংস। এই ল্যারিংস হচ্ছে কতগুলো তরুণাস্থি নির্মিত। আর এই ল্যারিংসের গায়ে এইখানে আরেকটা অঙ্গ থাকে উপরের দিকে, এই ল্যারিংসের সাথে লাগানো অবস্থায়, এইটার নাম হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিস, যেটাকে আমরা বাংলায় বলি আলা জিহ্বা। এই এপিগ্লোটিসটাও হচ্ছে তরুণাস্থি নির্মিত। আপনাদের কিন্তু পরীক্ষা আসে, এপিগ্লোটিসও তরুণাস্থি নির্মিত, স্বরযন্ত্র তরুণাস্থি নির্মিত, এবং এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটাও হচ্ছে তরুণাস্থি নির্মিত। অর্থাৎ আপনাদের এই যে এপিগ্লোটিস, স্বরযন্ত্র, ট্রাকিয়া, এরা সবাই কিন্তু তরুণাস্থি নির্মিত, পরীক্ষা কিন্তু আসে। তারপরে এই যে এপিগ্লোটিস, এপিগ্লোটিসের কাজ কি, যখন আমি খাবার গিলবো তখন এটাকে শ্বাসনালীটাকে আটকে দেয়। আর যখন আমি আবার শ্বাস নেব, এই এপিগ্লোটিস করে কি শ্বাসনালীটাকে খুলে দেয়। অর্থাৎ এপিগ্লোটিসের কিন্তু শ্বসনে ভূমিকা আছে। কিন্তু আমি যে এই যে স্বরযন্ত্র বললাম, অর্থাৎ আমাদের গলা এখানে ট্রাকিয়ার উপরে যে একটা স্বরযন্ত্র আছে, যেটাকে আমরা ইংলিশে ল্যারিংস বলতেছি, এর কিন্তু শ্বসনে কোনো ভূমিকা নাই। যদি ল্যারিংস কাজ না করে তাহলে আমি কথা বলতে পারবো না, আমি বোবা হয়ে যাব। কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদানে আমার কোনো সমস্যা হবে না। অর্থাৎ একজন বোবা ব্যক্তি, সে কথা বলতে পারতেছে না, কিন্তু সে শ্বাস প্রশ্বাস কিন্তু ঠিকই নিতে পারবে। অর্থাৎ স্বরযন্ত্র ল্যারিংস এর শ্বসনে কোনো ভূমিকা নাই, কিন্তু এটা কিন্তু শ্বসন তন্ত্রের একটা অংশ। অর্থাৎ এই ট্রাকিয়ার সাথে যুক্ত স্বরযন্ত্র বা ল্যারিংস, এটা কিন্তু শ্বসন তন্ত্রের অংশ, কিন্তু সে কিন্তু শ্বসনে এর কোনো ভূমিকা নাই। আর এই যে ল্যারিংস, এই ল্যারিংস হচ্ছে কতগুলো তরুণাস্থি দ্বারা তৈরি, এই কতগুলো তরুণাস্থি দ্বারা নির্মিত। আর এই যে স্বরযন্ত্র বা ল্যারিংস, এর কতগুলো নাম আছে। এই স্বরযন্ত্র বা ল্যারিংস এর কতগুলো নাম আছে, নামগুলো কি কি আমি এইখানে দেখেন লিখে দিচ্ছি। এই যে ভয়েস নারী, এই যে ভয়েস নারী, তারপর হচ্ছে সাউন্ড বক্স, সাউন্ড বক্স, তারপর হচ্ছে ভয়েস বক্স, বিভিন্ন নামে ডাকা হয়। দেখেন সাউন্ড বক্স, ভয়েস বক্স, ভয়েস নারী। নারী কেন বলে, দেখবেন অনেকে কিন্তু বলে যে নারী টিপে মেরে ফেলবো, মানে নারী বলতে এখানে এই যে ভোকাল কর্ড বা এই যে এখানে আমি স্বরযন্ত্র যে ল্যারিংস, এইটাকে কিন্তু ভয়েস নারী বলা হয়। এই ল্যারিংস এর নামগুলো আমরা দেখে নিব। আর এরা কিন্তু তরুণাস্থি নির্মিত। নরমালি কয়টা তরুণাস্থি নির্মিত? প্রায় 9টা তরুণাস্থি দ্বারা
আমার এই ল্যারিংস বা স্বরযন্ত্র গঠিত। এর কাজ কি? এর কাজ হচ্ছে শ্বসনে কোনো ভূমিকা নাই, সে হচ্ছে সাউন্ড উৎপাদনে সাহায্য করে। ওকে, গেল। ল্যারিংস এর পরে লম্বা এটাকে বলা হয় শ্বাসনালী। শ্বাসনালীকে আমরা বলতেছি ট্রাকিয়া। ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালী হচ্ছে কতগুলো সি আকৃতির, দেখেন কতগুলো সি আকৃতির তরুণাস্থি দিয়ে নির্মিত, কতগুলো সি আকৃতির তরুণাস্থি দ্বারা নির্মিত। আমি ট্রাকিয়া বললাম তরুণাস্থি দ্বারা তৈরি। কি তরুণাস্থি? সি আকৃতির তরুণাস্থি। আর এই তরুণাস্থিগুলোর সংখ্যাও পরীক্ষা আসে 16 থেকে 20টা। এদের সংখ্যাও পরীক্ষা আসে 16 থেকে 20টা তরুণাস্থি দ্বারা নির্মিত। তারপরে এই যে সি আকৃতির তরুণাস্থি, এইগুলো অনেকটা এইরকম থাকে, দেখেন এই যে এই 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 এইরকম সি আকৃতির কতগুলো তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিগুলোর পিছনের লেয়ারটা এরকম করে একটা পর্দা দিয়ে যুক্ত থাকে। তো পর্দা দিয়ে যখন যুক্ত থাকে, কতগুলো তরুণাস্থি লম্বা লম্বা এরকম করে বসলে একটা লম্বা একটা নালী তৈরি হয়ে গেছে। এই যে লম্বা একটা নালী তৈরি হয়েছে, এইটাই হচ্ছে ট্রাকিয়া। অর্থাৎ ট্রাকিয়া থেকে পরীক্ষা আসে ট্রাকিয়া কতগুলো তরুণাস্থি নির্মিত? 16 থেকে 20টা। ট্রাকিয়ার তরুণাস্থিগুলো দেখতে কি আকৃতির? সি আকৃতির। আবার যদি লেন্থ আসে, লেন্থ বলতে পারেন 10 থেকে 12 সেন্টিমিটার। এটা অনেক সময় চাইলে দেয়া যায়, অত ইম্পর্টেন্ট না। 10 থেকে 12 সেন্টিমিটার, এটা কিন্তু লেন্থ। আর তরুণাস্থির সংখ্যা কয়টা? 16 থেকে 20টা, পরীক্ষা আসে। এই যে ট্রাকিয়ার ভিতরের দিকে আমরা কিন্তু জানি যে এপিথেলিয়ামটা থাকে, সেই এপিথেলিয়ামটা থাকে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার। অর্থাৎ এখানে কিন্তু সিলিয়া থাকে। এই যে ট্রাকিয়ার ভিতরে সিলিয়া থাকে, এই সিলিয়ার কাজ কি? ব্রাশ, অর্থাৎ আমাদের যে ময়লা আবর্জনা আছে সেগুলোকে রিফ্লেক্সের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। যে ট্রাকিয়ার মধ্যে বড় বড় ধুলাবালি যদি প্রবেশ করে, তাহলে সেগুলোকে বের করে দেয় হচ্ছে এই সিউডো স্ট্রাটিফাইড সিলিয়ারি এপিথেলিয়াম। অর্থাৎ এখানে এক ধরনের সিলিয়া থাকে যারা হচ্ছে রোগ ময়লা আবর্জনাকে বের করে দিতে পারে। এখন এই যে ট্রাকিয়া, এইটা আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে দুই পাশে দুইটা ব্রঙ্কাস, এই দুইটাকে আমরা বলি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস দুইটা আবার পরবর্তীতে এই যে ফুসফুসের ভিতরে ঢুকে গিয়া, এই যে ব্রঙ্কাস দুইটা পরবর্তীতে ফুসফুসের ভিতরে ঢুকে গিয়া কতগুলো ভাগ তৈরি করে। সেই ভাগগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। সেই ভাগগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কিওল। আমি সংক্ষেপে বোঝানোর জন্য, আমার এই যে ডান ফুসফুসে 3টা লোব আছে, আমি লাল রং দিয়ে দেখাচ্ছি। দেখেন, ডান ফুসফুসে আমাদের এরকম 3টা লোব আছে। এই 3টা লোবের মধ্যে এই ব্রঙ্কাসগুলো, এই যে ব্রঙ্কাসগুলো যেটা আমি আঁকলাম, আমি লাল রং থেকে সাদা রং থেকে দেখাচ্ছি, এই ব্রঙ্কাসগুলো পরবর্তীতে সব জায়গায় এরকম করে ভাগ হয়ে যায়। অর্থাৎ প্রতিটা লোবেই এই ব্রঙ্কাসগুলো ভাগ হয়ে যায়। এই ভাগগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। আমাদের বাম ফুসফুসকে আমি এরকম 2টা ভাগে ভাগ করতে পারি। এই 2টা ভাগকে বলা হয় লোব। এখন বলতে পারেন ডান ফুসফুসের লোব হচ্ছে 3টা, ডান ফুসফুসের লোব হচ্ছে 3টা, আর বাম ফুসফুসের লোব হচ্ছে 2টা। কারণটা কি? কারণ বাম ফুসফুসে এই জায়গাটায় হৃৎপিণ্ড অবস্থান করে, এই জায়গাটায় হৃৎপিণ্ড অবস্থান করে। এই জায়গাটায় হৃৎপিণ্ড অবস্থান করার কারণে বাম ফুসফুসটা আকারে ছোট হয়ে যায়। আর আকারে ছোট হয়ে যাওয়ার কারণে বাম ফুসফুসের লোব কয়টি? বাম ফুসফুসের লোব হচ্ছে 2টি। এইগুলো একটু দেখে নিন। আবার এই যে বাম ফুসফুসের 2টা লোব, আমাদের এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস 2টা পরবর্তীতে 2টা লোবে 2টা ভাগ হয়ে যায়। এই ভাগগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এই ভাগগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। অর্থাৎ ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাস, তারপর হচ্ছে ব্রঙ্কিওল। এখন পরীক্ষায় যেটা আসে, ডান ফুসফুসে লোব হচ্ছে 3টি, আর বাম ফুসফুসে লোব হচ্ছে 2টি। এই যে লোব আমি আঁকছি, এই লোবগুলোকে আবার কতগুলো ছোট ছোট
ভাগে ভাগ করা যায় এরকম করে। দেখেন এই লোবগুলোকে আবার আমি কতগুলো এরকম করে ছোট ছোট ভাগে এরকম করে ভাগ করা যায়। এই যে ছোট ছোট ভাগে ভাগ করলাম, এই ভাগগুলোকে বলা হয় লোবিউল। এই ভাগগুলোকে বলা হয় লোবিউল, লোবিউল বা সেগমেন্ট। দেখেন লোবিউল বা সেগমেন্ট। আর এই লোবিউল ডান ফুসফুসে আছে কয়টি? 10টি। আর বাম ফুসফুসে, এই যে বাম ফুসফুসে লোবিউল আছে 8টি। একটা জিনিস খেয়াল করেন, ডান ফুসফুসটা বড়, কারণ কি এখানে হৃৎপিণ্ড নাই। ডান ফুসফুসে লোব আছে 3টি, লোবিউল আছে 10টি। বাম ফুসফুসটা ছোট, কারণ কি এখানে হৃৎপিণ্ড আছে, এখানে লোব আছে 2টা। আর এই লোবগুলো কতগুলো সেগমেন্ট বা লোবিউলে ভাগ করা যায়। এই লোবিউল আছে বাম ফুসফুসে কয়টি? 8টি। এই যে আমি কতগুলো ব্রঙ্কাস ব্রঙ্কিউল আঁকলাম, এরা আবার কতগুলো নালীতে এরকম করে নালীতে ভাগ হয়ে যায়। এই নালীগুলোকে বলা হয় অ্যালভিউলার নালী। এই অ্যালভিউলার নালীতে আবার কতগুলো এরকম আঙ্গুরের থোকার মতো এরকম অ্যালভিউলাস বা বায়ুথলি যুক্ত হয়। দেখেন এই যে জিনিসটা যুক্ত হইলো, যেমন এখানে অনেকগুলো এরকম বায়ুথলি থাকতে পারে, এটাকে বলে বায়ুথলি। বায়ুথলি ইংলিশে এদেরকে বলা হয় অ্যালভিওলাস। এই যে অ্যালভিওলাস বা বায়ুথলি, এখানেই আলটিমেটলি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জমা থাকে বা আদান প্রদান করে। এই জন্য এই অ্যালভিওলাসকে বলা হয় শ্বসন তন্ত্রের একক বা ফুসফুসের একক। শ্বসন তন্ত্রের একক বা ফুসফুসের একক কাকে বলা হয়? অ্যালভিওলাসকে। কারণটা কি? কারণ এই অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের একেবারে লাস্টের দিকের একক, এবং এখানেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে আদান প্রদান হয়। আপনাকে যদি বলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে আদান প্রদান, এটা কোন জায়গায় হয়, বা বিনিময় এটা কোন জায়গায় হয়? এটা হচ্ছে এই অ্যালভিওলাসে হয়। এই অ্যালভিওলাসে হচ্ছে অক্সিজেন এসে জমা হয়, কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে অ্যালভিওলাসে আসে, আর অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে চলে যায়। এভাবে অ্যালভিওলাসকে ফুসফুসের বা শ্বসনতন্ত্রের একক বলা হয়। একটু দেখে নেবেন, এই যে আমি ফুসফুসটাকে আঁকলাম, এর বাইরে একটা আবরণ আছে। আমি একটু কালো রং দিয়ে দেখাইতে চাই। এর বাইরে এরকম একটা আবরণ আছে। এই যে আবরণ, এই আবরণটাকে বলা হয় প্লুরা। পরীক্ষা কিন্তু আসে, ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। এই যে প্লুরা, এই প্লুরার ভিতরের দিকের একটা লেয়ার থাকে, বাইরের দিকে একটা লেয়ার থাকে। এই ভিতরের দিকের লেয়ারটা যেটা ফুসফুসের সাথে লাগানো অবস্থায় থাকে, এটাকে বলে ভিসেরাল। আর যেটা বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল। তা আপনাদের এত কিছু লাগবে না, জাস্ট মনে রাখেন প্লুরার 2টা স্তর আছে। বাইরেরটাকে বলে প্যারাইটাল লেয়ার, আর ভিতরেরটাকে বলে ভিসেরাল লেয়ার। এই যে 2টা লেয়ার, এই 2টা লেয়ারের মাঝখানে, এই যে 2টা লেয়ারের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকবে। এই যে তরল পদার্থ, এইটার নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। যদি ফুসফুস সংকোচন প্রসারণ করে, তখন যদি এই প্লুরাল ফ্লুইডটা না থাকতো, তাহলে এই যে প্লুরার 2টা লেয়ারের মধ্যে সংঘর্ষ হইতো বা ঘর্ষণ হইতো। আর এই ঘর্ষণের ফলে আলটিমেটলি আমার প্লুরা ফেটে যাইতে পারতো, লাং কলাপস হইতে পারতো, অনেক কিছু হইতে পারতো। এই কাজটা হয় না, কারণ কি এখানে এক ধরনের প্লুরাল ফ্লুইড থাকে। আর এই যে ফুসফুসের নিচে একটা মাংসল পর্দা থাকে। এই যে মাংসল পর্দা থাকে, এটাকে বলা হয় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। যখন আমরা শ্বাস প্রশ্বাস করি, যখন অক্সিজেন গ্রহণ করি, তখন এই ডায়াফ্রামটা নিচের দিকে চাপ দেয়, ফলে ফুসফুসটা চওড়ায় বড় হয় এবং লম্বায় বড় হয়। আবার যখন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি বা শ্বাস ত্যাগ করি, তখন ডায়াফ্রাম রিল্যাক্স করে উপরের দিকে চাপ দেয়। আর উপরের দিকে চাপ দিলে তখন ফুসফুসটা অলরেডি আকারে ছোট হয়ে যায়। হ্যাঁ আপা, আমি ফার্ম গেট থেকে, আমার বেরোতে আরো 5 মিনিট লাগবে, আপনি চলে গেছেন? ওকে।
এক সেকেন্ড। এক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি একটা ফোন দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ রাকিব বল। ও লাইব্রেরিতে, ঠিক আছে। একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ শ্যাম, এই হচ্ছে মনে হচ্ছে কাটানোর মধ্যে সমাধান। হ্যাঁ ওকে 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 বুঝছো, দুইটা কিন্তু। সরি একটা ফোন দিচ্ছিলাম। দেখেন এখন আমরা এই যে শ্বসনতন্ত্রে আঁকলাম, কি কি আঁকলাম? এই যে উপরে নাকের ছিদ্র থেকে শুরু করে নিচের ডায়াফ্রাম, এই যে টোটালটা আমি ছবিতে আঁকলাম, এই টোটালটাকে একত্রে বলা হয় শ্বসনতন্ত্র। এই টোটালটাকে একত্রে বলা হয় শ্বসনতন্ত্র। এখন পরীক্ষায় কিন্তু আসবে নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয় বা নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ। তখন আপনি এই পুরোটা দেখে নেবেন, এই নাকের ছিদ্র থেকে শুরু করে ডায়াফ্রাম পর্যন্ত এই পুরোটাকেই আমি বলবো শ্বসনতন্ত্রের অংশ। এখন পরীক্ষায় আরেকটা জিনিস আসে, নিচের কোনটি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর নিচের কোনটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট দেখে নেবেন। আমি যদি এখানে মার্কিং করি, অর্থাৎ এই যে ট্রাকিয়া যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই যে ব্রঙ্কাস, তারপরে এই যে ব্রঙ্কিওল, তারপরে এই যে ফুসফুসের মধ্যে যা যা আছে, এই সব কিছুকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। অর্থাৎ আপনার এই যে ব্রঙ্কাস থেকে শুরু করে এই ট্রাকিয়ার নিচের অংশ থেকে শুরু করে এই যে দুই পাশে দুইটা ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ফুসফুস, অ্যালভিউলার নালী, অ্যালভিউলাস, এই যে প্লুরা, এই যে ডায়াফ্রাম, এই সবগুলোকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর এর উপরের যে অংশ, অর্থাৎ এই যে ট্রাকিয়া, এই যে ল্যারিংস, এই যে এপিগ্লোটিস, এই যে ফ্যারিংস, আমাদের মুখের ছিদ্র, নাকের ছিদ্র, এই অংশটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। অর্থাৎ ট্রাকিয়ার নিচের অংশ পর্যন্ত, অর্থাৎ যেখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে এর আগ পর্যন্ত উপরের অংশটাকে আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর ট্রাকিয়া যেখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ ট্রাকিয়ার নিচের অংশ থেকে শুরু করে এরপরে যা যা আছে এইটাকে আমরা বলবো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন আমাদের পরীক্ষা আসে এই যে ঊর্ধ্ব শ্বসনতন্ত্রের অংশ কোনগুলা, এই যে ট্রাকিয়া পর্যন্ত ঊর্ধ্ব শ্বসনতন্ত্র। আবার নিম্ন শ্বসনতন্ত্রের অংশ কোনগুলা, এই যে ট্রাকিয়ার নিচের অংশ থেকে শুরু করে সব হচ্ছে নিম্ন শ্বসনতন্ত্রের অংশ। আবার আসে ঊর্ধ্ব শ্বসনতন্ত্রের রোগ কোনটি বা ডিজিজ কোনটি। ঊর্ধ্ব শ্বসনতন্ত্রের রোগ করা, এই যে আমাদের গলায় হইতে পারে ফ্যারিনজাইটিস, এই যে আমাদের ফ্যারিংসে হইতে পারে ফ্যারিনজাইটিস, আমাদের ল্যারিংসে হইতে পারে ল্যারিনজাইটিস, তারপরে হচ্ছে আমাদের এপিগ্লোটাইটিস হইতে পারে, অর্থাৎ এই যে আমাদের এখানে টনসিলাইটিস হইতে পারে, তারপর হচ্ছে আমাদের এই যে উপরের দিকে এই যে নরমাল সর্দি কাশি হইতে পারে, রাইনাইটিস হইতে পারে। এই ধরনের রোগগুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ। আর যেগুলো হচ্ছে আমাদের নিচের দিকে হয়, অর্থাৎ এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসে হইতে পারে ব্রঙ্কাইটিস, এই যে ব্রঙ্কিওলাস, এখানে হইতে পারে ব্রঙ্কিওলাইটিস, তারপর হচ্ছে এই যে ফুসফুস, এর ভিতরে হইতে পারে নিউমোনিয়া, টিবি। এই টাইপের যত রোগ আছে এরা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ। এই জিনিসটা আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে, নিচের কোনটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ
আবার নিচের কোনটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ, এইটা একটু দেখে নেবেন। আমাদের টোটাল শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমাদের মাথায় কিছু প্যারানাজাল সাইনাস আছে। টোটাল কয়টা? 4 জোড়া। হ্যাঁ সিয়াম পাইছো? হ্যাঁ পাইছো। আমাকে তো বললো মসজিদের সামনে। দাঁড়া, তুই এটা নাম্বারে ফোন দে, এই নাম্বারটা ফোন দে। দেখেন আপনাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মেইনলি নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়, নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ, এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন বেশি আসে। তারপরে হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের রোগ কোনগুলো, নিচের কোনটি শ্বসনতন্ত্রের রোগ নয়, এটাও আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ সিয়াম আইসো, ওই ওনার নাম্বারটা লেখ, নাম্বারটা লেখ 0132। ওকে দেখেন আমি ক্লাসটা শেষ করি, আর বেশিক্ষণ নাই, তারপর দেখা যাবে। সবাই ফোন দিচ্ছে একবারে। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? দেখেন আমাদের শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। সেটা হচ্ছে আমরা যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করি, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদের শ্বসনতন্ত্রের মেইন কাজই হচ্ছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। হ্যাঁ ভাই আমি কোচিং এ। ভাই কি অবস্থা? হ্যাঁ বলেন। হ্যাঁ অসু ভাই, ওকে তাহলে কালকে সকালে আসতে বলেন। ঠিক আছে ভাই, অনেক। হ্যাঁ আমি আছি ভাই। হ্যাঁ ওকে সমস্যা নেই, আমি টিডিএস আছে, আমি টিডিএস আছে, চিন্তা করেন না। ওকে ওকে ভাই, ওকে ভাই, ধন্যবাদ ভাই। ওকে ভাই, ওকে সমস্যা নাই ভাই। ঠিক আছে। ওকে আসতে বলেন ওনাকে, আমি এবার কোচিং এ, বুঝছেন? ওকে ওকে ওকে। দেখেন আমাদের রক্তে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, এই অক্সিজেন কিন্তু আমাদের অ্যালভিউলাসে আসে। আমাদের অ্যালভিউলাসে কিন্তু অক্সিজেনটা চলে আসে। এই অ্যালভিউলাস থেকে পরবর্তীতে অক্সিজেনটা কিন্তু আমাদের ব্লাডে চলে যায়। এই ব্লাড থেকে পরবর্তীতে অক্সিজেনটা কিন্তু আমাদের কোষ বা সেলে চলে যায়। যখন কোষে আলটিমেটলি অক্সিজেনটা চলে যায়, সেই অক্সিজেনটা কোষে গিয়ে আবার জারণ প্রক্রিয়ায় কোষে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে পরবর্তীতে কিন্তু আবার ব্লাডে চলে আসে। ব্লাড থেকে পরবর্তীতে কিন্তু আবার অ্যালভিউলাসে চলে যায়, এবং অ্যালভিউলাস থেকে পরবর্তীতে কিন্তু বিনিময়টা হয়। এটা কিন্তু পুরোটাই কিন্তু বিনিময়টা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা কিন্তু অ্যালভিউলাসে হয়। হচ্ছে মসজিদের গেটের অপোজিটে দাঁড়ানো। আপনি এক জায়গায় দাঁড়ান, এক জায়গায় দাঁড়ান, অপোজিটে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে একটু ঝামেলা হচ্ছে, আমার একটু কাজ পড়ে গেছে, এই জন্য একটু ফোন ধরা লাগতেছে। আমি এই লাস্ট আর ফোন ধরবো না, একটু, না আরো 2 মিনিট লাগবে। ওইটা বড় টপিক পড়ে গেছে।
জিয়াম হচ্ছে একদম কাটাবন্দি পাম্পের সাথে দাঁড়ানো, ওই যে তোর রাস্তার অপোজিটে পাম্পটা, ওই যে কাটাবন্দি পাম্প আছে না, পানির পাম্প, পেট্রোল পাম্প। হ্যাঁ ওই যে হাতে পাম্প, বুঝছো? ওটা বলছি একদম পাম্পের সামনে না, পাম্পের লবি। দেখেন এখন আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই যে অক্সিজেন পরিবাহিত হয়, এই অক্সিজেনটা হচ্ছে ফার্স্টে আমাদের রক্তে দুই ভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সাথে হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত হয়ে আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এবং হ্যাঁ তেলের পাম্প কাটা বনে দিয়ে বাটা সিগন্যাল লাগে। হ্যাঁ ও আবার ফোন দিচ্ছে। দেখেন আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে আমাদের অক্সিজেন যখন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন HbO2। এই অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের রক্তে 98% অক্সিজেন কিন্তু অক্সি হিমোগ্লোবিন আকারে পরিবাহিত হয়। আর 2% অক্সিজেন আমাদের রক্তে দ্রবীভূত আকারে পরিবাহিত হয়। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে রক্তে 98% অক্সিজেন হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয়, আর 2% অক্সিজেন মাত্র রক্তে দ্রবীভূত আকারে পরিবাহিত হয়। আর আমি যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মাত্র 5% মতো কার্বন ডাইঅক্সাইড রক্তে দ্রবীভূত আকারে পরিবাহিত হয়। আর 27% মতো কার্বন ডাইঅক্সাইড বা 25 থেকে 30% বলা যায় অনেক সময়, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের যে রক্তে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের মাধ্যমে কার্বক্সি হিমোগ্লোবিন আকারে প্রায় 25 থেকে 27% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। আর 65% মতো বা 65 থেকে 70% মতো কার্বন ডাইঅক্সাইড আমার হচ্ছে বাইকার্বনেট আকারে পরিবাহিত হয়, বাইকার্বনেট আয়ন আকারে পরিবাহিত হয়। এখন এই বাইকার্বনেট আয়নটা কিভাবে তৈরি হয়? আমাদের রক্তে যে পানি আছে এই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে আমার উৎপন্ন করে H+ এবং HCO3-। কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে উৎপন্ন করে H+ এবং HCO3-। এই HCO3- হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা পরবর্তীতে সোডিয়াম অথবা পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে এই বাইকার্বনেট আকারে প্রায় 65 থেকে 70% কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তে পরিবাহিত হয়। আমাদের রক্তে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় এইটা পরীক্ষা আসে, এটা একটু দেখে নিন। এছাড়া আমাদের একটু আগে যে আপনাদের বললাম যে আমাদের কিছু সাইনাস আছে, যেমন মাথায় ফ্রন্টালে দুইটা সাইনাস আছে, এটাকে বলে ফ্রন্টাল সাইনাস। ম্যাক্সিলায় দুইটা সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস। তারপর হচ্ছে আমাদের এখানে চোখ এবং নাকের পাশে দুই জোড়া সাইনাস আছে, একটা হচ্ছে এসফেনয়েড, একটা হচ্ছে এথময়েড। অর্থাৎ আমাদের টোটাল চার জোড়া প্যারানেজাল সাইনাস আছে, দুইটা ফ্রন্টাল, দুইটা এসফেনয়েড, দুইটা এথময়েড, দুইটা ম্যাক্সিলা। এই যে সাইনাস গুলাকে বলা হয় প্যারানেজাল সাইনাস। এটা একটু দেখে নিয়েন। এই সাইনাসে থাকে হচ্ছে বাতাস। কোন কারণে যদি এখানে ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। সাইনোসাইটিস সম্বন্ধে আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, আপনারা একটু দেখে নিন। শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা যেটা বলি সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের কাজ কি? এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, তারপর হচ্ছে আপনাদের বজ্রপদার্থ নিষ্কাশন করা, পিএইচ এর ভারসাম্য রক্ষা করা,
পানির ভারসাম্য রক্ষা করতেও শ্বসনতন্ত্রের কিছুটা ভূমিকা রয়েছে। এইগুলো একটু দেখে নিবেন। আজকে সময় কম ছিল, দুইটা শেষ করা একটু কঠিন ছিল, তো আমি শ্বসনতন্ত্র সম্বন্ধে কোনো কিছু বাকি থাকলে এটা পরের দিন একটু দেখাই দিব। আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক